তিনি অমিত শাহজি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তো বটেই, তাকে আধুনিক ভারতের রাজনীতির চাণক্য বলা হয়। এবং বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যায় তিনি ওই বিখ্যাত সিনেমার ডায়লগটা আছে না, একবার যেটা কমিট করে দেন না, তারপর তিনি নিজের কথাও শোনেন না, সেটা তিনি করেই ছাড়েন। অর্থাৎ যেটা তিনি চান সেটা কারোর ক্ষমতা নেই আটকাবেন। এবং সেটা এর আগে ভারতের রাজনীতি দেখেছে, উত্তরপ্রদেশ দেখেছে, গুজরাট দেখেছে, মহারাষ্ট্র দেখেছে, দিল্লি দেখেছে, বিহার দেখেছে, ওড়িশা দেখেছে। এবার বাংলার দেখার পালা। বাংলাটা তিনি কমিট করে নিয়েছেন যে এবার গেরুয়া ফোটাবেনই ফোটাবেন, এখানে কিছুতেই বিজেপিকে আটকে রাখা যাবে না। আর সেই জন্য দেখছেন না, দিদিমণির চিৎকার চেঁচামেচি বাড়ছে এবং টার্গেটে একটাই মানুষ রয়েছে, তিনি হচ্ছেন অমিত শাহ। তো সেই অমিত শাহজি কলকাতায় আসছেন এবং এবং দুদিন থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু হচ্ছে, সেই আপডেট দিচ্ছি। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে অমিত শাহজি তো বলছেন বাংলা জিতবেন, এবং বাংলা জিততে গেলে যেটা সবথেকে বড় বিজেপির দরকার সেটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ভোটকে ইউনাইটেড করতেই হবে, নাহলে বিজেপি জেতার কোনো রকম কোনো জায়গা নেই। কিন্তু বিজেপি কি পারবে সেই জায়গাটা? বিজেপি যদি সেই জায়গাটা করতে না পারে, 2026 কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর সেই জায়গাটা করতে গিয়ে ওই বামপন্থী যেসব হিন্দুরা আছে তাদের কথা বাদ দিন, তৃণমূলপন্থী যেসব হিন্দুরা রয়েছে তাদের কথা বাদ দিন, বিজেপির মধ্যেই যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, বিজেপির মধ্যেই যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেই জায়গা থেকে বিজেপিপন্থী সমস্ত হিন্দুকে এক ছাতার তলায় আনা যাবে তো? এই প্রশ্নটা ঘুরে ফিরে উঠছিল। এবং সেই জায়গাটা এবার যে চেঞ্জ হতে চলেছে, অমিত শাহজির এই সফরের পর সমস্ত ইকুয়েশন যে চেঞ্জ হয়ে যাবে, হিন্দু ভোট ইউনাইটেড হবে, বিজেপি এক ছাতার তলায় আসবে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, এবং ইউনাইটেড বিজেপি 2026-এর নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্য এই বাংলায় ঝাঁপাবে। আজকে সেটা কনফার্ম হয়ে গেল। কেন এত এত দৃঢ়তার সঙ্গে কথাটা বলছি সেটা বুঝতে হলে একটা ছোট্ট ক্লিপ আজকে আপনাদের দেখতে হবে। তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন এত জোর দিয়ে এই কথাটা আমি বলছি। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই দ্বিতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি, আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু, আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি, আমন্ত্রণ করেছেন তৎকালীন অবজারভার কৈলাস বিজয় বর্গী, আলোচনা করেছেন, এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম জাত, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। সময় যাক, মমতা যাক, আর বিজেপি 20-25 যত রাজ্যে জিতুক না কেন, বাঙালির তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে, বিজেপির নেতৃত্ব সম্পূর্ণ হতে পারে না। তাই বাংলা আমাদের জেতাতে হবে, একসঙ্গে মিলে আমরা। বিজেপি মানে নট আমি, বিজেপি মানে আমরা। সবাই ভালো থাকবেন। নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি, সনাতন ধর্ম কি, জয় শ্রীরাম। শুনলেন বন্ধুরা শুভেন্দু অধিকারীর কথাটা। আজকে বিজেপির একটা স্পেশাল প্রোগ্রাম ছিল। স্পেশাল বলছি এই কারণেই, আপনারা জানেন যে আজকে একদিকে যেরকম তুলসী পূজন চলছে, তার পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীজি, যিনি যারা বিজেপি মনস্ক বা বহু মানুষের ক্ষেত্রেই তিনি কিন্তু একটা আদর্শ মানুষ, সুতরাং তারও যে জন্মদিন রয়েছে, সেই দুয়ে মিলে আজকে বিজেপিতে একটা জমজমাট প্রোগ্রামের ব্যাপার। এবং সেরকমই একটা প্রোগ্রাম হয়েছিল, কিন্তু সেই প্রোগ্রামটা স্পেশাল এই কারণেই হয়ে গিয়েছিল, এটা সোজা কথায় বিজেপির পুনর্মিলন উৎসব। কেন পুনর্মিলন উৎসব? কেননা বিজেপির দীর্ঘদিনের যে নেতারা আছেন, যারা একসময় বাংলায় তো বিজেপির ভোট ব্যাংক খুব বেশি ছিল না, সেই সময় থেকে রাজনীতি করছেন, যারা একটা সময় অর্থাৎ সুকান্ত মজুমদার ক্ষমতায় আসার, এই রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত এই রাজ্যে বিজেপির হয়ে চুটিয়ে রাজনীতি করেছেন,
2021-এর নির্বাচনের পর থেকেই তারা হঠাৎ করে সাইড লাইনে চলে গিয়েছেন। এবং বারবার যেটা বিজেপি সমীক্ষা করছে সেখানে একটা রিপোর্ট উঠে আসছে, এই যে নতুন এবং পুরনো আছে এদেরকে যদি মিক্স করা না যায়, এদেরকে যদি এক ছাতার তলায় আনা না যায়, তাহলে কিন্তু সেখানে প্রবলেম হয়ে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছিল এক ছাতার তলায় কিছুতেই আনা যাচ্ছিল না। আজকে যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামটা মূলত এই যারা আদি নেতারা রয়েছেন তাদের প্রোগ্রাম, এবং সেখানে আদি, নব্য, আরএসএস ঘনিষ্ঠ, শুভেন্দু ঘনিষ্ঠ, অন্য দল থেকে আসা, সঙ্গ করে আসা, এইসব কোনো রকম আর বাধ্যবাধকতা ছিল না। সবাই এক ছাতার তলায় চলে এসেছেন এবং সেখানে শুভেন্দু অধিকারীকেও ডাকা হয়েছিল বক্তব্য পেশ করার জন্য। শুভেন্দু অধিকারী যথারীতি খুব ব্যস্ত, আজকে তার নন্দীগ্রামে নিজস্ব প্রোগ্রাম ছিল বা অন্যান্য সব শিডিউল রয়েছে, তার মাঝখানেও এলেন এবং খুব বেশিক্ষণ বক্তব্য রাখার তিনি চান্স পাননি, কেননা হাতে সময় ছিল না। কিন্তু তার মাঝখানেই যেটা বললেন এবং যেভাবে তার কথাগুলোকে স্বতঃস্ফূর্তভাবে সামগ্রিকভাবে বিজেপি গ্রহণ করলো, হর্ষধ্বনি দিয়ে, উল্লাস দিয়ে সেই কথাটাকে জানিয়ে দিল, কোথাও দেখে মনে হলো যে এই ছবিটা ছিন্ন ভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বে দরাদীর্ণ একটা দলের ছবি নাকি একটা ইউনাইটেড ব্রিগেডের ছবি। দেখুন, এখানে একটা প্রবলেম বারবার হয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে বিজেপির অভ্যন্তর থেকেই প্রশ্ন উঠছিল যে বাংলাটা বর্তমানে শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে দেখছেন অমিত শাহজি, এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে সেইভাবে কারোর প্রবলেম নেই, কেননা মানুষটা উদয়াস্ত পরিশ্রম করছেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছেন এবং যেখানে যাচ্ছেন ওই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো যারা পরিবর্তনকামী মানুষ, যারা হয়তো সরাসরি বিজেপিটা করেন না, শুভেন্দু অধিকারী করে তারা একটা যেন আলাদা জোশ পেয়ে যাচ্ছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে তাতে দলের একটা বড় অংশ তারা কোথাও গিয়ে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে ডাইরেক্ট যোগ নেই। শুভেন্দু অধিকারী তো আদি নেতা নন, দল বদলে এসেছেন। এই শুভেন্দু অধিকারীকে যদি মুখ করা হয়, সামগ্রিকভাবে বিজেপিকে এক ছাতার তলায় আনা যাবে। আজকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, মুখ বলুন, মুখ্যমন্ত্রী বলুন, পদ বলুন, ওইসব কোনো ব্যাপার নয়, সময়ের ডাক মমতা যাক, এবং সেটা করার জন্য যা করার দরকার আছে শুভেন্দু অধিকারী সমস্ত কিছু করতে রাজি আছেন। এমনকি দল যদি তাকে বলে দেয় যে তোমাকে প্রার্থী হতে হবে না, তুমি শুধু প্রচার করো ভাই, তিনি সেটাও করতে আছেন। তিনি এই তৃণমূলকে তাড়িয়ে ছাড়বেন এবং সেটার জন্য কোনো ইগো ইস্যু নেই, কোনো পদের লোভ নেই, তিনি তার কাজটা করে যাচ্ছেন, এটাই তার একমাত্র লক্ষ্য। এই বার্তাটা এই রকম একটা মিলন মঞ্চে দেওয়া খুব সহজ জিনিস নয়। যারা রাজনীতিটা খুব কাছ থেকে করেন তারা খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারবেন। শুভেন্দু অধিকারী এটাই আজকে প্রমাণ করে দিলেন। এবং আরেকটা খুব ভালো জিনিস আজকে হয়েছে, সেটা হচ্ছে যে দেখুন, এখানে পুরনো আদি যারা নেতা ছিলেন তাদেরকে সসম্মানে নিয়ে আসা হয়েছে। নিচেও অনেকে বসে রয়েছেন দর্শক আসনে এবং মঞ্চেও অনেকে আলো করেছিলেন, কিন্তু সেখানে একটা বেয়াদব ঘোড়াকে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? কেননা আজকে এটা প্রমাণিত হয়ে গেছে, এই নামটা সামনে আসা মানেই বিজেপির ঝুঁকি বাড়ছে। ইনি যে কাজগুলো করছেন, ইনি যে কথাগুলো বলছেন, সেখানে দলের কোথাও অস্বস্তি বাড়ছে। এবং সবথেকে বড় কথা, তার কিছু হলে বা তিনি কোনো কথা বললে সেটা যার বিরুদ্ধে বিজেপি লড়ছে সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব বেশি সাপোর্ট করা হচ্ছে। এটাও একটা বড় জায়গা। দেখুন, যে আপনি যদি দল করেন, আপনি যদি দলের নেতা হন, আপনি যোগ্য সম্মান পাবেন, আপনি দলের সমস্ত কিছু পাবেন, কিন্তু দলের সঙ্গে এমন কিছু করবেন না যেটা দলের ক্ষতি হয়, তাহলে সাইডলাইন হয়ে যেতে হবে। দুটো বার্তাই কিন্তু আজকে ক্লিয়ার করে দেওয়া হলো যে আদি নব্যের কোনো ব্যাপার নেই, ইগোর কোনো জায়গা নেই, কিন্তু তার পাশাপাশি যদি আপনি দলের ক্ষতি করেন তাহলে আপনারও দলে কোনো জায়গা নেই। ছবিটা কতখানি স্পষ্ট করছেন এবং আপনাদের মনে হচ্ছে এটা এমনি হচ্ছে? এখানে কোথাও আজকে অমিত শাহজি উপস্থিত ছিলেন না, কিন্তু তিনি যে বাংলাটাকে মনিটর করছেন এবং তার নির্দেশেই যে এই সমস্ত কিছু হচ্ছে, এটা বুঝতে রাজনীতির একজন নভিস ছাত্রেরও কিন্তু কোনো রকম কোনো দেরি হবে না। আর এটাই ওই যে বিজেপি বলে না পার্টি উইথ আ ডিফারেন্স, সেই জায়গাটা কিন্তু স্পষ্ট করে দিল। অর্থাৎ দেখুন, যেটা হিন্দু ভাই এবার কিন্তু জিততে চায়, এইসব যে স্লোগান দেওয়া হচ্ছিল, বহু ফ্লোটিং ভোটার আছেন, এমনকি বিজেপি মনস্ক ভোটার আছেন, তারা কনভিন্সড হচ্ছিলেন না। কেননা তারা বলছেন, ভাই তোমরা আমাদের ভাই বলছো, কিন্তু তোমাদের নেতাদের মধ্যেই তো দ্বন্দ্ব, বিভিন্ন শিবির, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত বলে শাসক দল তোমাদের আক্রমণ করছে, এবং সত্যিই আমরা চোখের সামনে দেখছি এক ছাতার তলায় তোমরা নেই। তাহলে কি করে তোমাদের বিলিভ করবো যেখানে নেতারা এক হতে পারছে না, জনতা কি করে এক হবে? আর সেই জায়গাটা যে ব্যারিকেডটা ছিল, এই জায়গাটা দিয়েই কিন্তু দিদিমণির দল খেলার চেষ্টা করছিল। কিভাবে খেলার চেষ্টা করছিল? ওই যে বললাম না, একজন বেয়াদব নেতার কথা, তাকে দিয়ে এই দলটার ক্ষতি হতে পারে, এর মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে, সেই জায়গাটা তৈরি হচ্ছিল। তাদের পন্থীদের দিয়ে এই জায়গাটা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। এবং সবথেকে বড় কথা,
দলে যারা কিছুটা হয়তো অভিমানী হয়ে পড়েছিলেন, দলের সঙ্গে কিছুটা দূরত্ব হয়েছিল, তাদেরকেও সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, যেখানে ফাটলটা তৈরি করো, ফাটলটা চওড়া করো, সেই ফাটল দিয়ে ঢুকে 26টা কোনো রকমে পেরিয়ে যাওয়া হবে। আর পোর খাওয়া রাজনীতিবিদ অমিত শাহজি এটা বুঝতে পারেননি, তাই সেই সমস্ত ফাটলকে আজকে তিনি একদম ফেভিকুইক দিয়ে চিপকে দিলেন, এবং এরপর আর কোথাও কোনো রকম ব্যথা বেদনার জায়গা রইল না। ইউনাইটেড ব্রিগেড কিন্তু ছুটতে শুরু করলো। তাই দিদিমণি যে শেষ আশাটা ছিল না, ওই সব যারা একটু শাসক ঘনিষ্ঠ, তাদের সঙ্গে একসঙ্গে চা কফি কেক খেতে ভালোবাসে, তাদের অনুষ্ঠানে যেতে ভালোবাসে, তাদের বাড়িতে বিয়ে থা অনুষ্ঠান হলে দিদিমণির উপহার কার্ড সব চলে আসে, সেই সব জায়গাগুলোকে একটু সরিয়ে রাখো, বাকি অন্য জায়গায় যেখানে যারা আছে সবাইকে এক জায়গায় নিয়ে চলে এসো। সেটা হয়ে গেল, এবং সেখানে যাকে নিয়ে সবথেকে বেশি রোড ব্লক ছিল, কোথাও একটা মান অভিমানের জায়গা ছিল, তিনি এসে দর্থহীন ভাষায় জানিয়ে দিলেন কতখানি স্বার্থহীন রাজনীতি তিনি করতে এসেছেন, এবং সেই জায়গাটাতেই তিনি স্পেশাল হলেন। আসলে রিজেক্ট করে তিনি সবথেকে বেশি অ্যাকসেপ্টেন্সটা কিন্তু কুড়িয়ে নিলেন। তবে যারা ভাবছেন যে এইসব করেই শুধুমাত্র মিটিং মিছিল সভা টভা করেই ব্যাপারটা শেষ হয়ে যাবে, তা কিন্তু নয়। এবার শক্তি প্রদর্শনের পালা। ইউনাইটেড যে হয়েছি সেই ছবিটা কিন্তু দেখাতে হবে। আপনারা জানেন যে আগামী 30-31 ডিসেম্বর অমিত শাহজি কলকাতায় থাকছেন, পশ্চিমবঙ্গে থাকছেন, 29 তারিখ রাত্রে তিনি ঢুকবেন। কিন্তু এবারে কোনো প্রকাশ্য কর্মসূচি নেই। কেন প্রকাশ্য কর্মসূচি নেই? কেননা আগে ঘর গুছোতে হবে। ঘর গুছোনোর সময়, যার ফার্স্ট ফেজটা আজকে কিন্তু হয়ে গেল, ফার্স্ট রাউন্ড আজকে হয়ে গেল, এবার যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে দলের রাজ্য কমিটি করা। বারবারই আপনারা একটা প্রশ্ন করেন যে দাদা কবে কমিটি হবে, কবে রাজ্য সভাপতি হয়ে গেছে, এখনও কমিটি করতে পারছে না। দেখুন, আবারও বলছি, বিজেপি এমন একটা দল, যে দলটা একজন সাধারণ কর্মী, বুথ স্তরের কর্মী, সেইখান থেকে উঠে একদম দলের প্রধানমন্ত্রী হওয়ার, দলের সর্বোচ্চ নেতা হওয়ার ক্ষমতা রাখেন। এই দল এতখানি কিন্তু ফ্রিডম দেয়, এবং সেই জন্যই নীতিন নবীনজিকে আমরা ওই পোস্টে দেখতে পাই, সেই জন্যই নরেন্দ্র মোদীজিকে ওই জায়গায় দেখতে পাই। সুতরাং এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া, এই সমস্ত কিছু করতে সময় লাগে, সেই জন্য সময় লাগছে, এবং সময়ে যে জিনিস পাওয়া যায়, সবুরে যেটা ফলে সেটা মেওয়াই হয়। সুতরাং ওই নিয়ে চিন্তা করবেন না। যাই হোক, সেখানে একটু আছে, কেউ পদ পাবেন কেউ পাবেন না, সেটা নিয়ে তাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে, অনেক রকম ক্যালকুলেশন আছে। সেই সমস্ত কিছু করতে দেরি লেগেছে, এবং যেটুকুনি জানা যাচ্ছে ফাইনাল যে কমিটি সেটা অমিত শাহজির টেবিলে জমা পড়ে গেছে। কিন্তু যেহেতু মলমাস চলছে, এখন ঘোষণা করা হবে না। 15ই জানুয়ারির পর সেই কমিটি খুব সম্ভবত ঘোষণা হতে চলেছে। তবে সেইটা যদিও দেরি আছে, কিন্তু যারা কমিটিতে থাকবেন বা যারা কমিটিতে ছিলেন, যাদেরকে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদের সবার সঙ্গেই দফায় 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 বৈঠক হবে। এটা গেল 2 নম্বর স্টেপ। 3 নম্বর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অমিত শাহজি যখন কলকাতায় নামবেন, তখন বিমানবন্দর থেকে অমিত শাহজি যেখানে থাকবেন সেই জায়গাটা পৌঁছে দেওয়া অবধি প্রায় 5000 বাইকের র্যালি হবে। অর্থাৎ অমিত শাহজির এমনিই কনভয় খুব বড় হয়, যেহেতু তিনি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পান, কিন্তু তার আগে পিছে প্রায় 5000 বাইক থাকবে। এবং তারা কারা? তারা হচ্ছেন বিজেপির যুবকর্মী, এবং যে সে যুবকর্মী নয়, অন্যান্য রাজ্য থেকে, অন্য কোথাও থেকে নিয়ে নয়। যেটা বিজেপির বার্তা সেটা হচ্ছে খুব ক্লিয়ার, যে পশ্চিমবঙ্গ জিততে গেলে উত্তরবঙ্গে ভালো ফল হবে, রাঢ়বঙ্গে ভালো ফল হবে, কিন্তু যেটা প্রেসিডেন্সি রিজিয়ন বলা হয়, অর্থাৎ হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গায় ভালো ফল করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং খাতায় কলমে সেখানে ভালো ফল করার মতো জায়গা রয়েছে, কিন্তু সংগঠনটা এখনও অগোছালো রয়েছে। তাই আপাতত 5টা জেলাকে ধরে নেওয়া হয়েছে: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই 5টা জেলা থেকে প্রত্যেকটা যে রয়েছে, সাংগঠনিক জেলা রয়েছে, 10খানা সাংগঠনিক জেলা ধরে নেওয়া হয়েছে। সেখান থেকেও সবগুলোকেও নেওয়া হয়নি। সেই সাংগঠনিক জেলাগুলো থেকে 500টা করে বাইক নিয়ে আসতে হবে যুব কার্যকর্তাদের, এবং সব মিলিয়ে প্রায় 5000 বাইক হবে। অমিত শাহজিকে এয়ারপোর্ট থেকে যেখানে তিনি থাকবেন সেখানে পৌঁছে দেওয়া হবে, এবং যে যে জায়গায় তার কর্মসূচি থাকবে, মানে দলীয় কর্মসূচি, আবারও এটা প্রকাশ্য কর্মসূচি নয়, সেই বাইক র্যালিটা হবে। কেন এই জায়গাটা করা হচ্ছে? তার করা হচ্ছে 1, সাংগঠনিক শক্তি দেখানো, 2, এখানে যে খাতায় কলমে বিভিন্ন কমিটি হয়ে গেছে, বিভিন্ন জায়গা তৈরি হয়ে গেছে বলে রিপোর্ট যায়, সেটা কতখানি এবার তিনি নিজের চোখে দেখতে চাইছেন। এবং সবথেকে বড় কথা, এই ধরনের প্রোগ্রাম কিন্তু বিজেপি এর আগে করেনি। অমিত শাহজি আসুন, নরেন্দ্র মোদীজি আসুন, যে এইভাবে একটা শক্তি প্রদর্শনের জায়গা, পুরো ইউনাইটেড ব্রিগেড হয়ে যাওয়া, এইটা 2026-এর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিপক্ষেকেও বার্তা দেওয়ার, যে ভাই তোমরা যেটা ভাবছো আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে এবং একটা তোমরা এদিক ওদিক করে দেবে, সেইটা এবার হচ্ছে না, আমরা ইউনাইটেডলি লড়ছি। এবং অমিত শাহজির কনভয়ের সঙ্গে যদি এই ইউনাইটেড ছবিটা সামনে আসে, তাহলে যেসব মানুষ এখনও ভাবছেন যে পারবে তো বিজেপি, নিজেদের মধ্যে এত কিছু দ্বন্দ্ব রয়েছে, তাদের ধোঁয়াশা কেটে যাবে।
এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে এই যে পুরো প্রক্রিয়াটা চলছে তার যে আউটপুটটাও আসছে সেটা হচ্ছে অনেকেই এখনও মনে করেন যে সেটিং আছে। অমিত শাহজি চান না, নরেন্দ্র মোদীজি চান না এই রাজ্যে ক্ষমতায় আসতে। যদি না চান তাহলে এত কিছু করার দরকার আছে? এই যে এই জিনিসগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে এবং নির্বাচনকে ডেফিনেটলি এটা এফেক্ট করবে, পজিটিভ হোক নেগেটিভ হোক, যে যে সেন্সে দেখবে, কিন্তু এটা নির্বাচনের দিকে তাকিয়ে হচ্ছে। তাহলে যে রাজ্যে একটা দল ক্ষমতায় আসতে চায় না তারা এত কিছু তামঝাম কেন করবে, এত কিছু অ্যারেঞ্জমেন্ট কেন করবে? তার কারণ হচ্ছে বাংলাটার দায়িত্ব এবার নিয়েছেন খোদ অমিত শাহজি এবং প্রত্যেকটা জিনিস তিনি মনিটর করবেন, যেখানে যা চেঞ্জেসের দরকার সেটা তিনি করাবেন। কারণ লক্ষ্য একটাই, 26-এ যখন ইভিএম খুলবে এই বাংলায়, গোটা বাংলাটা গেরুয়াময় হয়ে গেছে সেটা কনফার্ম করার জন্য। আর তাই এবার কিন্তু খেলাটা অন্যরকম হবে। দিদিমণির যে ছোট ছোট ফাটলগুলো আছে যেখান দিয়ে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে পারেন, সেগুলো এক এক করে মেরামত হচ্ছে এবং এইভাবে ইউনাইটেডলি লড়া হবে। আর যখন ওই হাতের 5টা আঙুল আর আলাদা থাকে না, একদম একসঙ্গে হয়ে যায়, তখন মুঠো তৈরি হয় এবং সেই মুঠো তৈরি হলে সেই মুঠো ভাঙা এত সহজ হয় না। সেই বার্তাটা এবার বাংলা থেকে যাবে গেরুয়া শিবিরের তরফ থেকে। কি বলবেন অমিত শাহজির এই সমস্ত মাস্টার প্ল্যান নিয়ে, যেভাবে খুঁটিনাটি বিষয়েও বাংলা নিয়ে তিনি এত কিছু করছেন, সেই নিয়ে এখনও মনে হচ্ছে যে সেটিং, জিততে চান না? কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।